শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। ইউনূস সরকারের যে অপকর্ম আছে এইটা তদন্ত হওয়া দরকার দেশ আর রাষ্ট্রের খাতিরে। ওনারা কোনো তোয়াক্কা করেন নাই, যার জন্য আমাকে এই রিট পিটিশনটি ফাইল করতে হয়েছে। এই রিট পিটিশন আমি এখন মেনশন করেছি জাস্টিস আহমদ সোহেল সাহেবের কোর্টে। অতি দ্রুত এই শাপলা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। হত্যাকারীদের মানবতা অপরাধের সাথে শামিল করে তাদের বিচার করতে হবে। শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে তাদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করতে হবে। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। আরে দাদা, আপনি খেয়ে বলেছেন নাকি না খেয়ে বলেছেন? আপনি কি গোমূত্র খেয়েছেন নাকি লাল পানি বা সাদা পানি খেয়েছেন? আপনারা তো দেখেছি দুপুরবেলা আপনাদের বাড়ি থেকে মেহমান গেলে 2টার সময় বলে খেয়ে এসেছেন নাকি যে খাবেন। অর্থাৎ আপনার এই সমস্ত কথাবার্তা বাংলাদেশে চলবে না। আপনি যদি মনে করেন যে শাহজালাল বিমানবন্দরে আসবে, উনি প্রধানমন্ত্রী, তার লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসবে, আপনি দাদা আপনার দিদিকে নিয়ে আসেন। আপনার যে দিদি, এই হাসিনা দিদিকে বাংলাদেশের মানুষ চায়, এই 2 বছর দেখে না তাদের মনে কত কষ্ট। সে পক্ষে মানুষকে কথা দিয়ে ভোট চেয়ে ক্ষমতায় আসার পরে বলে যে নির্বাচনের জন্য জুলাই সনদে এগ্রি করেছি, নির্বাচনের জন্য এগ্রি না করলে এই নির্বাচন হতো না। আর নির্লজ্জ মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ায়, সেই দলে আমি তাদেরকে মুক্ত করার জন্যই, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই, তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে। কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো এরা যদি হাত পা না হারাতো, তাহলে হয়তো তারা এখনো দান খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কিংবা কন্ডেম সেলে থাকতো। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে আগাই আসে নাই, যার ফলশ্রুতিতে 2013 থেকে 2024 এই পর্যন্ত তাদের উপর কি গেছে সেটা তারা টের পেয়েছে। বিএনপি কেন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে, এই কথাগুলো নিয়ে আলোচনা। হঠাৎ এনসিপির কার্যক্রম নিয়ে নানান জল্পনা কল্পনা, সন্দেহ সংশয়। এনসিপির গতি প্রকৃতির প্রতি জামাত ইসলামী সজাগ দৃষ্টি রাখছে এবং সতর্ক। বিশেষ করে জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা এনসিপিকে কোনো একটা বিষয়ে সমর্থন দিতে, এনসিপিকে গ্লোরিফাই করতে, তাদের প্রচার করতে কয়েকবার ভাবছে। মোটামুটি একটু কঠোর অবস্থানে আছে, কারণ এনসিপির গতি প্রকৃতি কার্যক্রম সন্দেহ সংশয়ের জন্ম দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। হঠাৎ এনসিপির কার্যক্রম নিয়ে নানান জল্পনা কল্পনা, সন্দেহ সংশয়। এনসিপির গতি প্রকৃতির প্রতি জামাত ইসলামী সজাগ দৃষ্টি রাখছে এবং সতর্ক। বিশেষ করে জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা এনসিপিকে কোনো একটা বিষয়ে সমর্থন দিতে, এনসিপিকে গ্লোরিফাই করতে, তাদের প্রচার করতে কয়েকবার ভাবছে। মোটামুটি একটু কঠোর অবস্থানে আছে, কারণ এনসিপির গতি প্রকৃতি কার্যক্রম সন্দেহ সংশয়ের জন্ম দিয়েছে। দর্শক, একটা সময় ছিল এই যে এনসিপি আজকে যাদেরকে দেখেন, এদেরকে হিট করেছে জামাতের লোকজন। এনসিপির 6 জন এমপি কারা বানিয়েছে? এই 6 জন এমপি এটা জামাত বানিয়েছে। 99% অবদান জামাতের। নইলে তারা একজন এমপি তো দূরের কথা, ব্যক্তিগত যোগ্যতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারতো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, স্থানীয় সরকার নির্বাচন আসছে, করুক। জামাত কোনো কোথাও জামাতের সাথে যদি জোট না হয়, মেয়র তো দূরের কথা, চেয়ারম্যান তো দূরের কথা, তারা একটা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে দেখাক, একজন কাউন্সিলর হয়ে দেখাক। আমি চ্যালেঞ্জ দিলাম, পারবে না। তো জামাতের দুধ খাওয়া ছাড়া এনসিপি কিছুই পারবে না, করা সম্ভব নয়। তো জামাতের দুধ খেয়ে তারা জামাতের চাইতে বড় বিরোধী দল সাজতে চায়, জামাতকে সারপাস করে অলরেডি ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, যে জামাতের হাত ধরে অনেক দূরে এসে জামাতকে ল্যাং মারবো, এই স্বপ্ন দেখে। এটা বেয়াদবি। জামাত এর জন্য সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখছে। বিনা প্রশ্নে জামাত এনসিপিকে গ্লোরিফাই করতো, স্পেস দিত, যে না ওরাই তো, হ্যাঁ ঠিক আছে, এনসিপির ছেলেরাই তো জুলাই নেতৃত্ব দান করে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা বিষয় দেখেন, এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, এই তারুণ্য ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের অতীতেও কিন্তু বেশ কয়েকটা গণঅভ্যুত্থান হয়েছে। আপনি যদি 69 গণঅভ্যুত্থানের দিকে তাকান, 69 গণঅভ্যুত্থান কিন্তু হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে, এবং 69 গণঅভ্যুত্থান থেকে অনেক বড় বড় ছাত্র নেতা তৈরি হয়েছে, গণঅভ্যুত্থানের প্রোডাক্ট। এবং তারা কেউ কেউ এখনো জীবিত আছেন, এবং তারা সবাই বাংলাদেশের রাজনীতির লেজেন্ড হয়েছে, কিংবদন্তি হয়েছেন, ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে। 69 গণঅভ্যুত্থান অনেক আগের বিষয়। আমি 90 গণঅভ্যুত্থানের কথা বলি। 90 গণঅভ্যুত্থান কিন্তু বেসিক্যালি ছাত্র জনতা ভিত্তিক ছিল, যদিও 24 গণঅভ্যুত্থান 69 এবং 90 চেয়ে অনেক বড় কিছু। কিন্তু তারপর আমি নেতাদের কথা বলছি, 69 গণঅভ্যুত্থান থেকে কিন্তু অনেক ছাত্র নেতা বের হয়েছে। এই যে নাসিরউদ্দিন পিন্টু ছিল, আমানুল্লাহ আমান, আর অনেকে বের হয়েছে, বিশেষ করে তারা সবাই বিএনপি করেছে। তো 69 গণঅভ্যুত্থান এবং 90 গণঅভ্যুত্থান থেকে যে ছাত্র নেতৃত্ব বের হয়েছে, তারা জাতীয় রাজনীতিতে এসেছে, তাদের বিরুদ্ধে কিন্তু ওইভাবে ভয়াবহ কোনো দুর্নীতির অভিযোগ নেই, এবং দুর্নীতির অভিযোগ আসলো সেটা অনেক পরে। কিন্তু দেখেন, আমাদের 24 গণঅভ্যুত্থান বা বিপ্লব
অবশ্যই 69 এবং 90 চেয়ে অনেক বড়, তুলনাযোগ্য নয়। এই অসম্ভবকে সম্ভব যেসব ছাত্র নেতারা করেছেন, তরুণ নেতারা, অলরেডি তাদের বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠে গিয়েছে। যেমন আসিফ মাহমুদ সহ আরো অনেকে। আসিফ মাহমুদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। এতে তারা কতদূর যেতে পারবেন এটা সন্দেহ থেকেই যায়, কারণ তারা নিজেদেরকে বিতর্ক মুক্ত রাখতে পারে না। কিন্তু গণঅভ্যুত্থানের প্রোডাক্ট, 24-এর গণঅভ্যুত্থান বা বিপ্লবের প্রোডাক্ট সাদিক ক্যান দেখেন, একটা সিঙ্গেল ব্ল্যাক স্পট পরে নাই তার গায়ে। কিভাবে তিনি আছেন এবং যাচ্ছেন, অসাধারণ। এবং গোয়েন্দা সংস্থা যদি বানাতে পারে, তাহলে নাহিদ ইসলামকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী বানাবে, এই ধরনের প্ল্যান আছে। আর যদি গোয়েন্দা সংস্থার মেকানিজম ফেল করে, যদি জনগণের ভোট বা রাজনৈতিক সততা, দক্ষতা এগুলো দেখে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সাদিক ক্যান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। কারণ এটা ইতিহাস বলে, কোন একটা মহান বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের প্রোডাক্ট ভবিষ্যতে প্রধানমন্ত্রী হয়, এটা ইতিহাস বলে। তো যদি বাংলাদেশে এটা গোয়েন্দা সংস্থার খেলা কাজ না করে জনগণের খেলা কাজ করে, তাহলে সাদিক ক্যাম হবে। কারণ তিনি চাইলে অনেক কিছু হতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। এমনকি সাদিক ক্যামরা চাইলে উপদেষ্টা হতে পারতেন। কারণ এই উপদেষ্টাদের অনেক কিছু শিবির নেতাদের বাসায় বসে ঠিক হয়েছে। এই নাহিদ আসিফের শিবির নেতাদের বাসায় বসে তালিকা করেছে, সেখানে সাদিক ক্যাম বা শিবির কাউকে ঢুকাতে পারতেন, অবশ্যই পারত, কিন্তু শিবির সেই কাজ করেনি। তো দর্শক, এরা বিতর্কিত হয়ে গেছে। এদের কার্যক্রম, এদের মধ্যে উচ্চাভিলাষ বেশি, সমস্যা হচ্ছে এদের অ্যাম্বিশন বেশি। এ কারণে তাদের কার্যক্রম নিয়ে জল্পনা কল্পনা বেশি। যেমন এই জামাতের চাইতে আগ বাড়িয়ে অতি সরকার বিরোধিতা করা, পার্লামেন্ট থেকে পদত্যাগের ইঙ্গিত দেওয়া, যেটা জামাত এখন বলছে না, ডাক্তার শফিকুর রহমানের চাইতে নাহিদ ইসলামের নাম উপরে দেওয়া, এই যে কার্যক্রমগুলো, এগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় এবং এগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন জন্ম নিচ্ছে। তো দর্শক, এনসিপি বরাবর কনভেনশন করছে, বিভিন্ন আলোচনা সভা করছে এবং বিভিন্ন জনকে তাদের দলে নিচ্ছে। এগুলো নিয়েও নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এগুলো কেন? এগুলো তাৎপর্য কি? এগুলোতে জামাতপন্থী যারা অবজারভার, তারা যথেষ্ট সন্দেহ করছেন যে তারা এটা এভাবে কেন করছে, নানান কিছুতে সন্দেহ সংশয়। এবং আমি যে ব্যাখ্যা দিয়েছি, যে স্পষ্টতই মনে হচ্ছে যে গোয়েন্দা সংস্থার বা দেশি বিদেশি ডিপ স্টেট এনসিপিকে নিয়ে খেলছে এবং তারা এনসিপিকে বিশেষ কিছু অ্যাডভান্টেজ দিচ্ছে। বিরোধী দলে যেভাবে সেলিব্রিটিরা জয়েন করছে, এরকম কোনো নজির নাই। সেলিব্রিটিরা বিরোধী দলে জয়েন করে না, সেলিব্রিটিরা সবসময় অনুকূল পরিবেশে থাকতে পছন্দ করে। এগুলো ডিপ স্টেটের মেকানিজম। তো দর্শক, যাই করুক না কেন, জামাতের সাথে এনসিপির জোট প্রয়োজন আছে বিএনপিকে সাইজ করার জন্য, বিএনপিকে দাবি মানতে। এবং এনসিপিকে নিয়ে যতই সমালোচনা প্রশ্ন থাকুক, এনসিপি গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তি এবং এনসিপির আজকের যারা নেতা, তাদের নেতৃত্বেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে এবং বিপ্লব সাধিত হয়েছে, হাসিনা পতন হয়েছে। তো এই বাস্তবতায় ওরা যতই খারাপ হোক, যতই কারো ফাঁদে পড়ুক, যতই উচ্চাভিলাষী হোক, যতই বাপের চাইতে বেশি বুঝতে যাক, তারপর তাদের সাথে জোট রাখতে হবে, বিএনপিকে বাধ্য করতে। এই জোটটা, এবং জামাতকে এটা মনে রাখতে হবে যে এই এনসিপি 2 দিন পর জামাতকে ল্যাং মারতে চাইবে। জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি চেতনা ব্যবসা করবে এনসিপি, জামাতের বিরুদ্ধে নির্বাচন করবে এনসিপি। তারপরও এটা বুঝেই জামাতকে এনসিপির সাথে জোট রাখতে হবে এবং এনসিপি জামাত একসাথে প্রোগ্রাম করতে হবে, এক মঞ্চে বক্তব্য দিতে হবে, এটা বুঝে। তাই জামাত যদি এনসিপির গতি প্রকৃতির প্রতি সতর্ক থাকে, তাহলে সমস্যা নেই। তবে জামাতের এখানে একটা মজার হিসাব আছে, যে এনসিপিতে যারা জয়েন করছে, এগুলো কিছুই না। এগুলো নির্বাচন করতে গেলে কিংবা বিএনপি ধাওয়া খেলে কিংবা প্রতিকূল পরিবেশে একটা মিছিল করতে গেলে এরা কিচ্ছু করতে পারবে না। কারণ যারা জয়েন করছে এরা কেউ পরীক্ষিত না, এরা হচ্ছে দুধের মাছি, সুসময়। এনসিপিতে কিছুই নাই এখন পর্যন্ত, জাস্ট 8-10 জন ভোকাল আছে, আসনাদ, সাজিস, নাহিদ, সরার তুষার, তাসিন রিয়াজ, এরকম কয়েকজন টক শো করে। এর বাইরে আর কি আছে বলেন? এবং তাদের মধ্যে অন্তর্কন্দল প্রচুর। এই পরিস্থিতিতে জামাত ওইভাবে ভয় পাচ্ছে না, তবে সজাগ আছে, সতর্ক আছে। এনসিপির রাজনীতির অন্যতম গতি প্রকৃতি হচ্ছে যে সামনে সুযোগ পেলেই জামাতকে ল্যাং মারা। জাস্ট এই বিষয়টা জামাতকে মনে রেখে চলতে হবে। এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, এটি হয়তো অনেকের কাছে খুব আশ্চর্য লাগতে পারে যে 17 বছর পর বিএনপি ক্ষমতায় এসছে, যেদিকে তারেক রহমান সাহেব তাকাচ্ছেন সেদিকে সব জ্যোৎস্নার আলোতে প্লাবিত হয়ে যাচ্ছে, যেদিকে বিএনপি নাম উচ্চারিত হচ্ছে সেদিকে শুধুমাত্র গোলাপের বাগান ফুটে যাচ্ছে, চারিদিকে সুভাষ মৌ মৌ করছে। তো সেখানে বিএনপি কেন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে, এই কথাগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই দিনে আমি যে বিএনপিকে নিয়ে কথা বলেছি বা বলছি, ঠিক একই কথা 2014 সনে যখন আওয়ামী লীগ একটা বিনা ভোটে নির্বাচন করলো, সেই নির্বাচনের পর যে ঠিক সরকার গঠন করার 1 সপ্তাহ মাথায় ঠিক এরকম কথা আরও নিষ্ঠুরভাবে বলেছিলাম, এবং সেটা টেলিভিশনে, কোনো পডকাস্টে নয়, তৃতীয় মাত্রাতে বলেছিলাম যে এমন একদিন আসবে 2014 সনের নির্বাচনের ঠিক 1 সপ্তাহ পরে, এমন একটা সময় আসবে যখন আওয়ামী লীগের অফিসের তালা খোলার মতো কোনো লোক থাকবে না। নাম্বার 1, আওয়ামী লীগের পতন খুব অনিবার্য। যদি আওয়ামী লীগ খুব দ্রুত এই পতনটা 1 বছরের মধ্যে হয়, আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি কম হবে, যত বেশি হবে ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে। কেমন ক্ষতি হবে? সেটি হলো যে একটি বস্তু আপনি যদি দোতলা থেকে ফেলেন, ওটার জন্য যত ক্ষতি হবে, যদি 100 তলা বিল্ডিং থেকে উপরে থেকে ফেলেন, সেটা তছনছ হয়ে যাবে।
যদি আওয়ামী লীগ খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে তারা পরাজিত হবে, কিন্তু ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু 10 বছর পরে যদি তাদের পতন হয়, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ, তাহলে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। দেখেন সেই ঘটনাগুলো ঘটে গেছে আফটার 10 ইয়ার্স। 2 নম্বর একটা জিনিস বলেছিলাম যে আমাদের দেশে যে স্বৈরাচারী শাসন, শুধু আমাদের দেশে না, পাকিস্তানে এর 8 থেকে 10 বছরের বেশি কখনো টেকে না, যে কোনো মন্দ জিনিস। আমাদের দেশে সেই পাকিস্তান জামানা থেকে, আইয়ুব খানের জামানা থেকে কেউ 10 বছর অতিক্রম করতে পারেনি। তো সেই দিক থেকে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ 10 বছরের বেশি হাইয়েস্ট টিকতে পারবে, নট মোর দ্যান দ্যাট, এই কথাগুলো বলেছিলাম। আর সেই বোধ থেকে আজকে বিএনপিকে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু আওয়ামী লীগ অতীতে 2009 সনে যেভাবে ক্ষমতায় এসছে তার চাইতেও অনেকটা, অর্থাৎ 2008 সনে যেভাবে ক্ষমতায় আসছে তার সাথে আরও বেশি কমপ্লেক্স, শুধু এতটুকু বললাম যেটা জটিল কুটিল একটা পরিবেশ পরিস্থিতিতে তারা ক্ষমতায় আসছে। এগুলো এক। 2 নম্বরে হলো যে এখন বিএনপির যে অবস্থা, সেই অবস্থাতে বিএনপির জন্য একটা ব্রিদিং টাইম দরকার ছিল। 2 বছর তারা একটা ব্রিদিং টাইম পেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে। এই সময়টাতে বিএনপি তার সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে পারত, তাদের যে দলের যারা ডেডিকেটেড লোকজন আছে তাদেরকে তারা পুনর্বাসিত করতে পারতো, তাদের হাতে নেতৃত্ব দিতে পারতো, এমনকি সম্মেলন করে দলটাকে সুসংগঠিত করতে পারতো। একটা ব্রিদিং টাইম কোনো রকম তাদের জন্য ওই সময়টাতে দুর্নাম বদনাম হতো না, কিন্তু সেটা তারা করেনি। আর এর মধ্যে টানা পড়েন চলল 2 বছর, 18 মাস, 1.5 বছর। আর এরপরে বিএনপি ক্ষমতায় আসলো। এখন হাজার হাজার হাইব্রিড, হাজার হাজার মুরগি কাওয়া, যেটা আওয়ামী লীগ জামানাতে আমরা বলতাম বিভিন্ন লোককে, তারা এসে ক্ষমতার পাদপীঠে এইভাবে ঢুকে পড়েছে। বিএনপির যারা খোদ একেবারে ডেডিকেশন রয়েছে, জীবন বিএনপির জন্য শেষ করে দিয়েছে, তারা পাগল হয়ে ভাবছে যে এটা হলো কি করে, এটা কি করে হলো। 2 নম্বর হলো যে যেহেতু তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিলেন, তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা বুঝতে পারেননি, পারবেনও না। বুঝে ওঠার আগেই রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় পদ পদবি, এসএসএফ, সিএসএফ, তার নিজের যে প্রোটোকল এবং এক রাশ হাইব্রিড দ্বারা তিনি এমনভাবে ঘেরাও হয়ে পড়েছেন। ইতিহাসে রুকনুদ্দিন মুবারক শাহ নামক একজন বিখ্যাত দাসবংশের সম্রাট ছিলেন, গিয়াসউদ্দিন বলবনের নাতি। এই ভদ্রলোক সিংহাসনে, রুকনুদ্দিন মুবারক শাহ, আমি আবার বলছি, এই ভদ্রলোক সিংহাসনে বসার পরে ঠিক যেই অবস্থা হয়েছিল, তারেক রহমান সাহেব ঠিক সেই অবস্থার মধ্যে পড়েছেন। খুশবন্ত সিংয়ের দিল্লি বইতে মানে এই ফখরুদ্দিন মানে রুকনুদ্দিন মুবারক শাহ, তার কাহিনী চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। ইতিহাস ইটসেলফ বারবার ঘুরে ফিরে একইভাবে আসে। তো উনি এখন অনেক সুন্দর কথা বলছেন, ঘোরাফেরা করছেন, যা কিছু দেখছেন এগুলো সব হাওয়া। এ হাওয়া এরশাদের ছিল, এ হাওয়া খন্দকার মোশতাকের ছিল। খন্দকার মোশতাক ক্ষমতায় বসছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা গিয়ে পা ধরে সালাম করে উপর হয়ে বসে পড়েছে তার মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্য। হাতে কোনো 2-1 রিফিউজ করেছে। খন্দকার মোশতাকের কথা বললাম, এই একই হাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, একই হাওয়া এরশাদের ছিল, একই হাওয়া বেগম জিয়ার ছিল। হাওয়া, ক্ষমতা যেদিকে যায় হাওয়া সেদিকে প্রবাহিত হতে থাকে। এই হাওয়ায় যারা বিভ্রান্ত হয় তারা সবাই ক্ষতিগ্রস্ত হন। তা সে যিনি হাওয়ার মালিক, যিনি হাওয়া দেন তিনি, অথবা যারা এই হাওয়ায় যারা গা দুলাতে থাকেন, তারা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হন। তো সেই দিক থেকে এখন বিএনপি যে স্পর্শকাতর অবস্থায় রয়েছে, তার মানে একটা নির্দিষ্ট জায়গাতে, আপনার ধরেন একটা দেহ আইসিইউতে ছিল দীর্ঘদিন, হঠাৎ করে সে আইসিইউ থেকে তাকে ছেড়ে দেওয়া হলো, বলা হলো তুমি 80 কিলোমিটার বেগে দৌড়াও। আইসিইউতে 17 বছর থাকার পর একটা মানুষকে যদি দৌড়াতে বলা হয়, তার অবস্থা যা হয়, বিএনপির অবস্থা একই অবস্থা। কিংবা ধরুন একটা মানুষ দীর্ঘদিন ধরে বিছানা শুয়ে আছে, উঠতে বসতে পারে না, ঠিক সেরকম একজন মানুষের মাথায় আপনি 1 মণ ওজন দিয়ে দিলেন, 2 মণ ওজনের একটা বস্তা দিয়ে দিলেন, দৌড়াও। বিএনপির অবস্থা একই অবস্থা হয়েছে। ফলে আনন্দ খুব ক্ষণস্থায়ী আনন্দ। একটা শিশুর হাতে একটা বেলুন দিলে শিশু যেভাবে লাফায়, এখন রাষ্ট্র ক্ষমতা বিএনপির জন্য ওইরকম একটা বেলুনের মতো হয়ে গেছে, ফাঁপা বেলুন। না আছে অর্থ, না আছে প্রশাসন, না আছে কোনো কিছু, নাথিং। চারিদিকে শুধু চক্রান্ত, হাহাকার, সব কিছু। ঠিক এরকম অবস্থায় যদি একটা দেশকে নেতৃত্ব দিতে হয়, তাহলে ঠিক নেপোলিয়ন বোনাপার্টের মতো একজন মহামানব দরকার। তারেক রহমান সাহেব নেপোলিয়ন বোনাপার্ট হতে পারবেন, বা তার কি সেই বিশ্বাস আছে? তিনি কি নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে স্টাডি করেছেন? হাউ হি ওয়াজ মানে গ্রেটার অর গ্রেটেস্ট? কিংবা এই অবস্থাতে সিভিল ওয়ার মোকাবেলা করার ক্ষমতা ছিল জুলিয়াস সিজারের, তার কি সেটা আছে? এরকম একটা অবস্থাতে কিন্তু পড়েছিল। কিংবা ঠিক এরকম একটা অবস্থাতে 2জন লোক পড়েছিলেন, পারস্যে সাইরাস দ্য গ্রেট, আর তারপরে সাইরাসের মৃত্যুর পরে তার ছেলে যে সম্রাট হয়েছিলেন, এটা পাগলা। তারপরে দারায়ুস ক্ষমতা এসেছিলেন। ঠিক এইরকম একটা অবস্থাতে তৈরি হয়েছিল এবং তারা সবাই গ্রেটেস্ট ছিলেন। একই অবস্থা ভারতবর্ষে হয়েছিল বহুবার দিল্লি সিংহাসনে। তো সেই বহুবার সেই অবস্থার মধ্যে কার নাম বলবো? আওরঙ্গজেব। ঠিক আওরঙ্গজেবের নাম আপনি বলতে পারেন। তো সেরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি ওরকম স্টেটসম্যানশিপ না থাকে এবং ওইরকম বোল্ড সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা না থাকে, আরেকজন লোক হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ রাসূলের ওফাতের পরে টোটাল মদিনা রাষ্ট্র ভেঙে তছনছ হয়ে যাচ্ছিল। ঠিক ওই অবস্থাতে একদম নরম সরম মানুষ, তার কিচ্ছু ছিল না, না ট্রেজারি, না মিলিটারি, না কোনো কিছু। কেবলমাত্র দৃঢ়তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে একটার পর একটা যুদ্ধ করে গেছেন, যেভাবে তিনি মদিনা রাষ্ট্রকে কায়েম করেছেন, যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন, ঠিক ওই রকম দৃঢ়তা না থাকলে এই মুহূর্তে বাংলায় যা কিছু হচ্ছে এটা ক্রমশ আমাদের ক্ষতি বাড়িয়ে দিচ্ছে। কাজেই বিএনপি এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে বিএনপিকে বের হতে হবে। এখন যে অবস্থা আছে বিএনপি, সেই অবস্থা থেকে বিএনপিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, দার্শনিকতা লাগবে, জ্ঞান লাগবে, গরিমা লাগবে। কিন্তু বিএনপি যদি মনে করে তারা ক্ষমতায় আছে, তারা সব কিছু করতে পারে, বিএনপির লোকজন যেভাবে কোর্ট কাছারি দখল করছে, যেভাবে থানা দখল করছে, যেভাবে সচিবালয় দখল করছে, যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, এগুলো সবই সংসদের জন্য, মন্ত্রী পরিষদের জন্য এবং স্বয়ং তারেক রহমান সাহেবের জন্য একটা বিরাট বিরাট বোঝা হয়ে যাচ্ছে। অপারেশন ক্লিন হার্ট দিয়ে এগুলো দূর করা যাবে না। এগুলো বিএনপি এখন আওয়ামী লীগের পিছনে শক্তি ব্যয় করে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে গালাগালি করে এর থেকে উদ্ধার পাওয়া যাবে না। যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, তারা এ দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়েও তারা পার পাবে না। কাজেই তাদেরকে এই মুহূর্তে এই দায়িত্ব বহন করার মতো যোগ্যতা অর্জন করতে হবে, দৃঢ়তা অর্জন করতে হবে। আদারওয়াইজ মানে বাঘের পিঠে চড়ে কান চুলকালে যে অবস্থা হয়, ঠিক সেরকম একটি অবস্থা তাদের জন্য তৈরি হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।